বর্তমান পরিপ্রেক্ষিতে, বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আপনি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে কিভাবে দেখছেন? আমি ইতিমধ্যে বলে দিয়েছি, শুভেন্দুবাবু তৃণমূলের মন্ত্রী ছিলেন, তৃণমূলের নেতা ছিলেন। শুভেন্দুবাবু তৃণমূলে থাকাকালীন তিনি গর্ব করে বলতেন, আমি একদিনে সিপিআইএমের 500 পার্টি অফিস পুড়িয়ে দিয়েছি। তিনি আজকে ক্ষমতায় এসেছেন, এসে তিনি মানুষের মধ্যে ঐক্য তৈরি করার পরিবর্তে যে সমস্ত কথাবার্তা বলছেন তা মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে। মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি এরা কিন্তু সংবিধানের মাথায় থাকছেন, তাকে সাংবিধানিক মূল্যবোধটা বুঝতে হবে। আচ্ছা, ইন্ডিয়া জোট কি বাংলায় তুলে ধরা সম্ভব? আমি কেন্দ্রের কথা বলছিলাম। প্রত্যেকটা রাজ্যের একটা বৈশিষ্ট্য আছে, তাতে ধারাবাহিক রাজনৈতিক ইতিহাস আছে। সেই জন্যেই সব জায়গায় সব রাজ্যেই একরকমভাবে কাজ হবে সেটা সম্ভব না, কেন ভারতবর্ষ একটা বৈচিত্র্যপূর্ণ মহাদেশ বলা যেতে পারে। সেই জন্য আমাদের সংবিধানে বলা আছে, ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, ইজ ইউনিয়ন অফ স্টেটস। এই কথাগুলো গুরুত্ব আছে, ওয়ান কান্ট্রি বলা হয়নি, ইউনিয়ন অফ স্টেটস। এই সমস্ত প্রদেশগুলো তারা নিজেরা একটা ইউনিয়ন তৈরি করেছে, তার মানে তাদের প্রত্যেকের বৈশিষ্ট্য আছে, তার ভিত্তিতেই বিচার হবে। কিন্তু মমতা তো আপনাদের মানে আগেই আহ্বান জানিয়েছিলেন, গতকাল 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়েও সিপিএম কে বলেছেন যে আসুন তারা আমি কংগ্রেস আসুন। ইতিমধ্যে বহুবার বলেছি যে মমতাকে কাজে লাগিয়ে যেটা করার দরকার ছিল সেটা আরএসএস মোটামুটি করে নিয়েছে। এখন ওকে ছুঁড়ে ফেলে দেওয়ার আগে কিছুদিন ওকে আরো বাঁচিয়ে রাখবে এইসব বলে, আর কিছু না। স্যার, আরেকটা প্রশ্ন করছি যে এই আজকে ধরুন দেখা যাচ্ছে যে বাংলা থেকে যারা এই তৃণমূলেরই বলছি, যেভাবে ভোল বদল ঘটছে আর কি, এটা কি আপনি এজ এ রাজনীতিবিদ, আমি রাজনীতিবিদ নয়, আমি সাধারণ মানুষের বুঝবো, এটা কি কোনো বিশ্বাসহীনতার প্রতিফলন নয়? অবভিয়াসলি এদের মানুষ বিশ্বাস করবে কেন? এবং আমাদের দুর্ভাগ্য, ওরা জানে যে ভোটের আগে মানুষকে আমরা ভুল বুঝিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে ভোট কিনে নিতে পারবো, সেজন্যই এগুলো ঘটে। মমতার কি এই ভাগ্য লিখন ছিল? আমি তো ভাগ্যে বিশ্বাস করি না, কিন্তু রাজনৈতিক পরিণতি এই হবে এই ঘোষণা আমি বহুদিন আগেই করেছিলাম। তাই কেন করেছিলেন? মানে তখন তো রমরম করে চলছে। রাজনৈতিক রমরম করে চলছে, উদ্দেশ্যটা কি? আপনি যদি প্রত্যেকটা জিনিসের কাজের মূল উদ্দেশ্য কি, লক্ষ্যে এগোচ্ছে এটা বিচার করেন, তাহলে আপনি বিশ্লেষণ পেয়ে যাবেন। মমতা ক্ষমতায় এসে যে কাজটা শুরু করলেন, মানুষের মধ্যে বিভাজন, ধর্মীয় বিভাজন। প্রথম কাজ ছিল ওর ইমাম ভাতা, মুসলিমদের মেয়েদের সাইকেল দেওয়া, শুরু হল যাত্রা। সেদিনই বলেছিলাম বড় বিপদ আসছে। অনেকে আমায় গাল দিতেন, অনেকে আমায় বলতেন তোমার ভীষণ ব্যক্তিগত ক্ষোভ বড় করে। কিসের ব্যক্তিগত ক্ষোভ? উনি গোটা পরিবেশটাকে কলুষিত করেছেন, সেটাকে আজকে এরা দখল করে নিয়েছে। আপনি কি ভোটের আগে ভেবেছিলেন যে এরকম রেজাল্ট হতে পারে? দেখুন, আমার ভোটের ধারণাটা, আমি আবারও বলি, এটা একটা বিশেষ ঘটনার প্রেক্ষিতে, আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু ভোটে আমি জিতবো এটা কখনোই ভাবিনি। কেন? আমি জানতাম যে আমার বিরুদ্ধে যৌথভাবে মৌলবাদীরা ক্যাম্পেইন করছেন, হিন্দু এবং মুসলিম মৌলবাদীরা। এটা তো আমি নিজে ফিল করেছি। না, এই যে পিকচারটা যে এরকম হবে, যে বিজেপি যে 200-র উপরে, না, এটা আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে, কথা বলতে গেলে লোকে বলেছেন যে আপনারা তো এবার পারবেন না, এবার ওদের আসে। মানে এই ন্যারেটিভটা তৈরি। আপনি সকাল সন্ধ্যেবেলা টেলিভিশন খুললে যে কোনো চ্যানেলে দেখবেন যে তৃণমূল বিজেপি, তৃণমূল বিজেপি, ধারণাটা তৈরি করা হয়েছে যে এই দুটোই আছে। তার পরিণতি হয়েছে। কিন্তু এখন কি মনে হচ্ছে যে এই টিকবে না, টিমও টিকবে না? না, আপনারা এবার কি ভুল করলেন না, যে যেহেতু কংগ্রেসের সঙ্গে যদি জোটটা করতেন আপনারা? জোট করাটা তো আমাদের একার উপর নির্ভর করে না। জোট দুটো দলের পরস্পর এক জায়গায় মিলিত হওয়া দরকার।
সেটা হয়নি। দেখুন ফলটাই কিন্তু আপনারা, আমি রেজাল্ট যাই হোক না কেন, ভোট অনেক বেশি পেয়েছেন আপনারা, প্রায় 40,000 ভোট পেয়েছেন। যে এবার যদি ইলেকশন হয়, তা টিএমসির যে ভোটটা, মানে আমি বলতে চাইছি যে মুসলিম যে ভোটটা আছে, প্রায় 33% ভোট আছে, সেই ভোটটা মনে হয় না আপনাদের দিকে চলে আসবে? দেখুন, আমি না আবারও বলি ভাই, ভাবি না। কেন আমি মনে করি না ভোট ব্যাংক বলে কিছু হয়। যেই মুহূর্তে আমি মনে করব ভোট ব্যাংক, আমি সেই মুহূর্তে কিন্তু ওই মানুষগুলোর প্রতি অশ্রদ্ধা প্রকাশ করব, ওই তাদের মর্যাদার সম্পর্কে আমার প্রশ্ন থেকে যাবে, আমি মনে করি না। কারণ প্রত্যেক মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতে ভোট দেন, তারা সাময়িক সুবিধা অসুবিধার কথা ভেবে ভোট দেন। সাম্প্রতিককালে বিজেপি ক্ষমতা আসার পর যেভাবে একেবারে বুলডোজার চালাচ্ছেন, তাতে নিম্নবর্ণের হিন্দুরা, মুসলিম তারা এগেনস্টে সম্প্রদায়, চলে যাবে। তারা তা সেটাই বলছি যে সেটা প্রতিফলিত হবে যদি না ইতিমধ্যে আবার কিছু অন্য খেলা খেলা হয়। স্যার, এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে এরা টিকবে না, আপনি কি আশা করেন এই সরকার 5 বছরেরই সরকার? না, 5 বছর তো টিকবে ধরে নিতেই হবে। হ্যাঁ, সেটাই বলছি যে ঠিক। 5 বছরই পরে সংখ্যা যখন আছে তখন 5 বছর টিকবে ধরে নিতে হবে, কিন্তু তাদের প্রতিনিয়ত মানুষের বাধার মুখোমুখি হতে হবে। আপনি ভবিষ্যৎবাণী অনেক কিছু মিলিয়ে দিয়েছেন। এই ভবিষ্যৎবাণীটা কি যে 5 বছর পরে বিজেপি সরছেই বাংলা থেকে? দেখ, 5 বছর কি 6 বছর আমি সেভাবে অঙ্ক করছি না, কিন্তু ভারতবর্ষ এবং বাংলায় বিজেপি তার যে রাজনৈতিক চিন্তা এ নিয়ে টিকতে পারবে না। ধর্মের মোহ বেশি দিন থাকে থাকে না, না। মানুষ ধর্মের মোহ কাটতে বাধ্য হবে। ডাবল ইঞ্জিন সরকার, যেহেতু ডাবল ইঞ্জিন সরকারের একটা পজিটিভ দিক হচ্ছে যে কেন্দ্র যা দেবে সেটা হয়তো বাড়তি কিছু পাওয়া যায়, কিন্তু কেন্দ্র যদি নড়বড় হয়ে যায় তখন কি ডাবল ইঞ্জিনও নড়বড় হয়ে যায় না? আমি না বলি ট্রাবল ইঞ্জিন, আমি ডাবল ইঞ্জিন বলি না। ট্রাভেল ইঞ্জিন, আচ্ছা, ট্রাভেল। ট্রাভেল মানে আচ্ছা, এটা কেন, মানে আপনার কি দেখতে মনে হয়? পাচ্ছেন, অভিজ্ঞতায় দেখতে পাচ্ছেন তো, আপনি অভিজ্ঞতায় দেখুন ট্রাভেল ইঞ্জিন কিনা। এসেই তারা জগন্নাথে 5 লাখ, হুম, জগন্নাথ মন্দির আমি বলেছিলাম যে যদি সাংবিধানিক রীতিনীতি মানতে চান জগন্নাথ মন্দিরটা অকশন করে দিয়ে টাকাটা ফেরত দিয়ে আসুন হ্যাঁ। সরকারি তহবিলে। আপনি বলেছেন তাহলে বলো না, ট্রাভেল শুরু হলো। শিক্ষা হলো, হলো না। স্কুলগুলো চালু করো, হলো, হলো না। বরং উল্টোটা কাজ হচ্ছে। তার মানে এই 3 মাসও যায়নি যে 100 দিন, ছবিটা। আরো একটা কথা বলে দিই, 100 দিনের কাজ। হুম, ভিভি যে রামজি, নাম দিয়েছে রামজি, কিন্তু কোথায় দাঁড়াবে আমি জানি না, শ্রীরামজি বলতে হবে হয়তো। কাজ দিতে পারছে? না সেটা তো বলছে যে মানে তৃণমূলের বলা তো অনেক কিছুই যায়, বলা অনেক কিছু যাবে। আমি আপনার বিরুদ্ধে 1 লক্ষ অপ্রয়োজনীয় বাজে কথা বলে দিতে পারি, কিন্তু আসল লক্ষ্যটা কি? বিগত 100 দিনের কাজ হাইকোর্ট থেকে আমরা আদায় করলাম, কোর্ট বললো আগস্ট মাস থেকে চালু করতেই হবে, তখন রামজি চালু হয়নি। তখন এসে বললো না তৃণমূল বলছে বিজেপি, বিজেপি তৃণমূল। আমি বললাম এখন কাজটা দাও। এই যদি আলোচনা করে রাত পার হয়ে যাবে। স্যার এবারে একটু অন্য দিকে চলে যাই, মানে একদমই অন্য দিকে। আপনি খেলাধুলো ভালোবাসেন? পাশাপাশি খেলাধুলো ভালোবাসি না এমন লোক আছে নাকি? খেলতেন? এই যে পাড়ার খেলা, পাড়ার খেলা, এই কেমন না? মানে সে ফুটবল অবশ্য। হ্যাঁ, ফুটবল, ফুটবল, গাঙ্গুলি, এইসব খেলতাম। আপনার যদি প্রিয় খেলা বলা হয় কি? না, ফুটবল আমার মতে সবচেয়ে ভালো খেলা। তাই? এতে ওয়ার্ল্ড কাপ দেখলেন? এবার দেখতে পাইনি, এত মাঝরাতে সব হয়েছে। আচ্ছা, তো এই যে মেসি মানে লাস্ট ম্যাচটা আর জিততে পারলো না, কি বলবেন? খেলা না, এইটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য। এবং দেখবেন এবার স্পেনে তুলনামূলক তরুণ খেলোয়াড় অনেক বেশি। বেশি ছিল। মেসির স্কিল কেউ কম্পিট করতে পারবে না, এটা কোনো সন্দেহ নেই, কিন্তু ফুটবলটা ইন্ডিভিজুয়াল স্কিলের উপর বেশিক্ষণ চলে না। ফুটবল একটা গেম, টিম গেম। সেই টিম গেমে ওরা, বাচ্চা ছেলেরা ওদের হারিয়ে দিয়েছে।
আপনি হয়তো পেলের খেলা দেখেননি, কিন্তু মারাদোনার খেলা মারা দেখেছি, দেখেছেন। তো রাত হ্যাঁ, জেগে বলছি, দেখতাম। রাত জেগে দেখেছেন, আর মেসির খেলাও দেখেছেন। এই আমি যদি তুলনায় আনতে চাই যে মারাদোনা মেসি আপনার কাছে কোনটা বেশি দেখুন, আমি একটা কথা বলি, এভাবে তো তুলনা হয় না, প্রত্যেকটা সময়ের কিন্তু অনেক একটা বিবর্তন হয়। কিন্তু মারাদোনা খেলা যা আমরা দেখেছি, মেসির স্কিল আছে, রোনাল্ডোরও স্কিল আছে, কিন্তু মারাদোনা ওয়াজ ডিফারেন্ট। ওই ছোট্ট চেহারা নিয়ে ভাবুন তো। না, আপনি মারাদোনার ভক্ত। হ্যাঁ, আর ক্রিকেটের যদি ভক্ত বলা হয় তাহলে কার কার ভক্ত? আমার বাংলার ছেলে। বাংলার ছিল সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি তো দেশের কথা বললেন। দেশের, হ্যাঁ, মানে সৌরভ গাঙ্গুলির কথা যদি না, বলেন, দেশের নিশ্চয়ই, দেশের খেলোয়াড়দের অনেকের খেলে, যারা আমি যাদের দেখেছি মাঠে, হ্যাঁ। হুম, সেক্ষেত্রে আমার তো গাভাস্কারকে মনে হয়েছে ইজ মোস্ট ব্যালেন্সড প্লেয়ার। সবাই প্রাক্তনরা, মানে যারা একটু বয়স্ক, তারা তাদের অতীতকে টেনে আনেন যে ওরাই ভালো ছিল। বর্তমান দৃষ্টান্ত তো, ওটা দেখে একটা মাপকাঠি ঠিক করতে হয়। এই মাপকাঠিটা হচ্ছে অতীতে কে আছে তাকে দেখে ঠিক করা। তাহলে এইখানে একটু রাজনীতিতে নিয়ে আসি। আবার রাজনীতি। রাজনীতিটা হচ্ছে এটাই যে আপনি ধরুন প্রাক্তনকে দেখেছেন, মানে আপনি অনিল বসুকে দেখেছেন, আপনি প্রমোদ দাশগুপ্ত কবির, অনিল বিশ্বাসকে দেখেছেন, প্রমোদ দাশগুপ্তকে দেখেছেন, জ্যোতিবাবু। জ্যোতিবাবুকে দেখেছেন, এখন দেখছেন বিমান বোসকে দেখছেন। কি মনে হচ্ছে যে কোন প্রজন্মটাকে আপনি এগিয়ে রাখবেন? আবারও বলি, সময়ের পরিবর্তন হয়। বিবর্তন যেটা এই বললেন। সময়ে দাঁড়িয়ে আপনি যাকে মাপছেন, আগামী দিনে তাকে সেই সময় মাপা যায় না। কিন্তু এরা সকলেই ভয়ানকভাবে আত্মত্যাগী এবং কমিউনিস্ট আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন, প্রত্যেকেই স্ব ক্ষেত্রে। কারো ভূমিকা আমি ছোট বড় করি না। না, আমি তা বলছি না। না, আপনি কার ভক্ত? আপনি যেমন আমি মারাদোনার ভক্ত। আমি বলি গণেশ ঘোষের ভক্ত। হ্যাঁ, ওই রকমের টাওয়ারিং পার্সোনালিটি আমি কাছ থেকে দেখেছি। যে মানুষটা হাতে বন্দুক নিয়ে লড়াই করেছেন, ইংরেজের অস্ত্রাগার ছিনিয়ে নিয়েছেন, 32 বছর জেল খেটেছেন, স্বাধীন ভারতেও বস্তিবাসী মানুষের জন্য লড়াই করতে গিয়ে জেল খেটেছেন, মাথা নিচে করেননি। ওই মাথা, যাকে আমি দেখেছি দৌড়ে গিয়ে ট্রামে উঠতে, বাসে উঠতে। আপনি ইলিশ চিংড়ির লড়াইতে তো নিশ্চয়ই আমি বাঙাল তো, হ্যাঁ, মানে আপনি তো ইলিশের ভক্ত। আমি বাঙাল তো আপনি তো ইলিশের ভক্ত তাহলে। আমি মাছের ভক্ত খুব। মাছ। তাই। এমনি অনেক মজার গল্প আছে, আর বলবো না। না, একটা কিছু টাচি গল্প দিন, যে গল্পটা আপনার না, কাছে। দেখুন, এটা ইতিপূর্বে সংবাদপত্র বেরিয়েছিল। আমি ফিশারম্যান কোঅপারেটিভ মামলা করছি, গরিব মানুষ, তাদের ওই বাম সরকার এসে তাদের রাইট দিয়েছিল, সেটা কেড়ে নেওয়ার জন্য মামলা হচ্ছে। তো একজন বৃদ্ধ ফিশারম্যান কোঅপারেটিভের তিনি আসতেন। তো স্বভাবতই মানুষ পয়সা করে দিতে পারবে না। তো আমার ক্লার্করা ছিল ওর পেছনে লাগতেন, হ্যাঁ আপনি পয়সা করে দিচ্ছেন না, মামলা করবেন না দাদা। তো উনি হয় দেখুন, আমি তো বলেছি না খুশি করে দেবো, ওরা কিছুতেই বিশ্বাস করে না। আমি দেখুন, দাদা বুড়ো মানুষও পেছন লেগে ওরা মামলা জিতে গেছেন। তখন আমি এই টালিগঞ্জে ওই বাঙালপাড়ায় থাকতাম। একদিন ভোরবেলা দরজায় খটখট করছে, উঠে দেখি মাছটা ঝুলিয়ে রেখেছেন। দেখি আরে মাছ বলেছিলাম খুশি করে দেবো। এবং কতটা ভালোবাসা, বলছেন যে প্রথম ওরা বোধহয় মাঝরাতের দিকে জাল ফেলে, হ্যাঁ। ভোর রাতে যে মাছটা উঠেছে বড় মাছ, সেটা নিয়ে উনি ট্রেনে করে চলে এসছেন। এই ভালোবাসা। সুতরাং এই গল্পটা এর আগে বলেছি। আরেকটা গল্প বলতে হয়, যেমন গল্পের মধ্যে আছি, গরিব কৃষকের মামলা করেছিলাম। বর্গাদার তো উচ্ছেদ হয়ে যাচ্ছে, সভাপতি তাদের পয়সা দিতে পারে না, সম্ভাবনা উচিত না। তো মামাটা জেতার পর একদিন তিনি আমার বাড়িতে এলেন, 1 কাঁদি কলা, 4টে ডিম, আর কি সব সবজি টবজি নিয়ে। আর ওই ওরা ভালো করেন গুড়, নলেন গুড়ের নারকোল দিয়ে সন্দেশ মতো করেন, চমৎকার নিয়ে এসছেন। তো এইসব দিয়েছেন। তখন আমার স্ত্রী বললেন, গরিব মানুষ এসছে, ওনাকে কিছু পয়সা দাও। তো কাছাকাছি ফিসফিস করে গলে ও শুনতে পায়। তো ভদ্রলোক, আমি আজও বলতে কান্না পেয়ে যায়। বসছিলেন চেয়ারের উপর, দুটো পা তুলে বসছিলেন। তাই আমি বললাম, তখন বলছেন, বাবু
পয়সাটা বুঝলেন, ভালোবাসা বুঝলেন না, ও এই আমার জীবনের চরম শিক্ষা। একটা গরিব মানুষ কতটা ভালোবাসা থাকলে তাহলে এই ভালোবাসা নিয়েই আপনি আশা করি থাকতে চান। চিনি আছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে এতক্ষণ সময় কাটালেন। দর্পণ টিভির পক্ষ থেকে আপনাকে নমস্কার, আমাদের নমস্কার। নমস্কার।